আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ তাসিম রশিদ তাওসিফ ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। তোমাদের সাথে স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে জীববিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে আবারও হাজির হলাম। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করতেছিলাম এবং মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য এবং সেটা কোথায় কোথায় হয়, কোন কোন ধারাবাহিক প্রক্রিয়া এবং যে পাঁচটা যে পর্যায়ে আছে মাইটোসিস কোষ বিভাজনে সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা মাইটোসিসের গুরুত্ব হুম এবং মাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, সেটা নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা ব্যাহত হলে, অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন হলে কি কি ক্ষতি হতে পারে জীবদেহে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় যে কোষ বিভাজন প্রক্রিয়া অর্থাৎ মায়োসিস কোষ বিভাজন, সেটির বৈশিষ্ট্য এবং কোন কোন কোষে মায়োসিস হয়, তার গুরুত্ব, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেরি না করে শুরু করা যাক। তবে ক্লাস শুরু করার আগে অলরেডি সম্ভবত প্রথম ক্লাসের ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট একটা ভুল ছিল গত ক্লাসে, একটা দুইটা শব্দ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের শেষ যে দুটি পর্যায়, চতুর্থ পর্যায়টা হচ্ছে অ্যানাফেজ এবং শেষ পর্যায়টা হচ্ছে টেলোফেজ। ঠিক আছে, চতুর্থ পর্যায় হচ্ছে অ্যানাফেজ এবং পঞ্চম পর্যায় হচ্ছে টেলোফেজ। 4 নম্বর পর্যায়ে অ্যানাফেজ, 5 নম্বর পর্যায়ে টেলোফেজ। তো ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো বর্ণনা ছিল আগে ক্লাসে সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি অ্যানাফেজের জায়গায় টেলোফেজ বলে ফেলেছিলাম, স্লাইডেও সেটাই লেখা ছিল, হ্যাঁ, এবং টেলোফেজের জায়গায় বলে ফেলেছি অ্যানাফেজ। তো তোমাদের ম্যাটেরিয়ালসে শুধু ওই টাইটেলটা পরিবর্তন করলেই হবে। এছাড়া বাকি যে ঘটনাগুলো 4 নাম্বার ফেজে যে ঘটনা এবং 5 নাম্বার দশার যে ঘটনাগুলা বর্ণনা ছিল আগের ক্লাসে, সেটাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। শুধু দশার নামের ক্ষেত্রে একটু ওলটপালট হয়ে গেছে। আমি বলেছিলাম শেষ পর্যায়ে অ্যানাফেজ, তার আগে টেলোফেজ হয়, উল্টা হবে। শেষ পর্যায়ে টেলোফেজ, তার আগে হয় হচ্ছে অ্যানাফেজ। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হ্যাঁ, আচ্ছা, তো গত ক্লাসে মাইটোসিসের ঘটনাগুলা পড়ে ফেলেছি আমরা, কি কি হয়। আজকে মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে জানবো। গুরুত্ব কি হতে পারে? প্রথম গুরুত্ব যেটা মাইটোসিসের, সেটা হচ্ছে কোষে ক্রোমোজোম সংখ্যা সে সমান রাখছে। কোষে ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা। এই ব্যাপারটা কি? মনে করো আমি যদি মানব দেহের কোনো একটা কোষ নেই, মানুষের দেহের যে কোনো কোষ যদি আমি নিতে চাই, তাহলে সেই মানব দেহের কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 46টি ক্রোমোজোম আমাদের, তাই না? মানব কোষে 46টি ক্রোমোজোম, তাই না? এটা তো তোমরা জানো ইনশাল্লাহ, যে মানব কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। হ্যাঁ, 23 জোড়ার একটা সেট আসছে বাবার কাছ থেকে, আরেকটা সেট আসছে মায়ের কাছ থেকে। বাবা মার কাছ থেকে কিভাবে আসে সেটা মায়োসিস কোষ বিভাজনটা দেখলেই একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে মানব কোষে 46টা ক্রোমোজোম, আমরা কিন্তু আগে ক্লাসে দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে সেন্ট্রোমিয়ার গুলো যখন বিভক্ত হয়ে যাচ্ছে, কোন পর্যায়ে সে ঘটনাটা ঘটছে? মেটাফেজের পরেরটা অর্থাৎ অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে ক্রোমোজোম গুলা নিজ নিজ মেরুতে চলে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম ছিল, অপত্য দুইটা কোষেও সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে, যার কারণে অপত্য কোষগুলো মাতৃকোষে সমগুণ সম্পন্ন হয়। এভাবে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দিয়ে যতগুলা কোষ তৈরি হচ্ছে, হ্যাঁ, মানব কোষের ক্ষেত্রে, মানব দেহের কোষের ক্ষেত্রে কিন্তু সবার মধ্যে, সব দেহ কোষে, সব কোষে, এমনকি জনন কোষগুলোতেও, জনন কোষ তৈরি হওয়ার আগে কিছু জনন মাতৃকোষ থাকে, যে মাতৃকোষ থেকে আলটিমেটলি আমরা জনন কোষ বা গ্যামেটিক সেল পাই। একটু পরেই গ্যামেটিক সেল বা জনন কোষ নিয়ে আলোচনা আসতেছে, টেনশনের কোনো কারণ নাই। তো যাই হোক, এই যে সকল ধরনের কোষ আমাদের শরীরে, সবার যে 46টা করে ক্রোমোজোম আছে, এই ব্যাপারটা মেইনটেইন করতেছে কে? মাইটোসিসের কারণেই কিন্তু। সেই কিন্তু মেইনটেইন করে দিচ্ছে যে পরবর্তী যে কোষগুলো বিভাজিত হয়ে তৈরি হচ্ছে, তাদের যাতে 46টা করে ক্রোমোজোম থাকে। হ্যাঁ,
মানব কোষে যদি এই কোষের ক্রোমোজোমের সমতাটা মেইনটেইন না হইতো, তাহলে কিন্তু এক একটা কোষের এক এক রকম বৈশিষ্ট্য দেখা যেত। পুরা প্রজাতির মধ্যে যে একটা নির্দিষ্ট প্রজাতির যে একটা নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা মেইনটেইন করতে হয়, সে ব্যাপারটা কিন্তু রক্ষা হইতো না। তাহলে মাইটোসিসের এক নম্বর গুরুত্ব এবং খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে দেহের কোষের ক্রোমোজোম সংখ্যাগুলোকে সে সমান রাখতে সাহায্য করতেছে আমাদেরকে। ঠিক আছে, এরপরে 2 নম্বর পয়েন্ট, দ্রুত কোষ বিভাজন। দ্রুত কোষ বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু কোষের সংখ্যা কিভাবে বাড়তেছে? 2n হারে বাড়তেছে না? 2n বলতে কি বোঝাচ্ছে? মনে করো এই একটা কোষ, সেখান থেকে 2টা কোষ, হ্যাঁ, তাহলে এখানে ছিল একটা, এখানে হয়েছে 2টা, মানে 2n। আরেকবার আরেক দফা কোষ বিভাজন হলো, এখান থেকে আরো 2টা। এই কোষ থেকে যখন এই কোষটা মাতৃকোষ হিসেবে কাজ করবে, তখন সেখান থেকে আরো 2টা অপত্য কোষ। আগে ক্লাসের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে অলরেডি, সেখানে কমেন্টে আমি দেখেছিলাম তোমরা কেউ একজন জিজ্ঞেস করেছো অপত্য শব্দের অর্থ কি, বা অপত্য কোষ মানে কি। অপত্য শব্দের বাংলা অর্থ হচ্ছে সন্তান, হ্যাঁ, মানে পরবর্তী প্রজন্ম। এই অর্থগুলো হচ্ছে তোমার অপত্য শব্দটা দিয়ে বোঝানো হয়। অপত্য কোষ মানে কি? ইংরেজিতে বলা হচ্ছে ডটার সেল। অপত্য মানে হচ্ছে অপত্য কোষ মানে হচ্ছে সন্তান কোষ বলতে পারো, মানে মাতৃকোষ থেকে পরবর্তীতে নতুন যে কোষ তৈরি হচ্ছে। অপত্য শব্দের অর্থ সন্তান কোষ, বা সন্তান বলতে আমরা বোঝাচ্ছি নতুন কোষ, পরবর্তী প্রজন্ম। ঠিক আছে, এই আগের ক্লাসে ইউটিউব কমেন্ট চেক করে আমি দেখেছিলাম অপত্য শব্দের অর্থ জানতে চেয়েছিলে তোমরা। যাই হোক, এখানে দেখো একবার মাইটোসিস কোষ বিভাজনের ফলে 2n বা 2টা কোষ তৈরি হচ্ছে, 2বার মাইটোসিস কোষ বিভাজনের ফলে 4টা, মানে 2²। এরকম 2n হারে 2 থেকে 4টা, 4 থেকে 8টা, 8 থেকে 16টা কোষ বিভাজনের হার অনেক বেশি হবে না? তাহলে দ্রুত কোষ বিভাজন। আমাদের শরীরে আগের ক্লাসে আমি বলেছিলাম যে 100 ট্রিলিয়ন কোষ, তোমাদের বইয়ে আবার দেখলাম 30 ট্রিলিয়ন বলা। এই কনফিউশনের কারণ কি? আগের ক্লাসে আমি বলেছিলাম যে 100 ট্রিলিয়ন কোষ থাকে। বিষয়টা হচ্ছে কি, 100 ট্রিলিয়ন সংখ্যাটা হচ্ছে এইচএসসির, আমরা তো এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াই, এইচএসসির বইয়ে হচ্ছে 100 ট্রিলিয়ন সংখ্যাটা দেওয়া। তোমাদের বই আবার 30 ট্রিলিয়ন মেনশন করা, 30 ট্রিলিয়ন কোষ। এবং নেটেও আমি সার্চ দিয়ে দেখলাম, ইন্টারনেটও গুগল মামা আমাদেরকে 30-35 এরকমই বলতেছে ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে ধরে নিতে পারি যে তোমাদের এসএসসি বইয়ের ইনফরমেশনটা মোটামুটি মোর অ্যাকুরেট। যাই হোক, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না কতটা কোষ থাকে আমাদের শরীরে। তো 30 ট্রিলিয়ন কোষ থাকে। এই মানব দেহে প্রয়োজনীয় 30 ট্রিলিয়ন কোষ তৈরি করতে খুব বেশি সময় লাগতেছে না, 40 থেকে 50 দিন মাত্র। 40 থেকে 50 দিনে দেহের প্রয়োজনীয় কোষ তৈরি হয়ে যাচ্ছে। ভালো না? খুব দ্রুত কোষ বিভাজন হচ্ছে না, যার কারণে খুবই অল্প সময়ে 2 মাসেরও কম সময়ে পুরা শরীরে 30 ট্রিলিয়ন, কত বড় একটা সংখ্যা। 1 ট্রিলিয়ন মানে বুঝো, 1 ট্রিলিয়ন মানে হচ্ছে কত? 1 ট্রিলিয়ন মানে হচ্ছে বিলিয়নের চেয়েও বড় জিনিস, আর বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, তার চেয়েও বড়। হ্যাঁ, তো হিউজ একটা ব্যাপার। এই পুরা কোষ মাত্র 40 থেকে 50 দিনে তৈরি হচ্ছে। কেন? কারণ জ্যামিতিক হারে এখানে সংখ্যা বাড়তেছে কোষে, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16। তাহলে খুব দ্রুততম সময়ে আমাদের শরীরে প্রয়োজনীয় কোষ উৎপাদন করা বা তৈরি করা সম্ভব হচ্ছে। আর কি পয়েন্ট হতে পারে? দেহের ক্ষয়পূরণ। দেহের ক্ষয়পূরণের ক্ষেত্রে মনে করো কোথাও তোমার কেটে গেছে, হ্যাঁ, কোনো আঘাত পেয়েছো তুমি কোথাও, হ্যাঁ, তাহলে সেখানে আশেপাশে ওই ক্ষতের আশেপাশের কোষগুলো কিন্তু মারা যাবে। সেই ক্ষয়টা, হ্যাঁ, পূরণ করতে হবে না? সেখানে কিন্তু আমার মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দিয়ে নতুন নতুন কোষ
তৈরি হয়ে সেই ক্ষয়টা পূরণ করছে, সেই গ্যাপটা পূরণ করছে। ঠিক আছে? আর এটা যে শুধুমাত্র দেহে কেটে গেলে বা তোমার কোনো আঘাত সৃষ্টি হইলে বা কোনো রোগ সৃষ্টি হইলেই যে শুধু কোষ মারা যায় তাও না, আমাদের দেহে কিন্তু কোষ নিয়ন্ত্রিত ভাবেও মারা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে নিয়ন্ত্রিত কোষ মৃত্যু। এটা আমাদের শরীর কর্তৃক নিয়ন্ত্রিত, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয়, জিন দ্বারা নিয়ন্ত্রিত কোষ মৃত্যু। এটা যে এই কোষের মৃত্যু বা কোষের যে একটা গ্যাপ তৈরি হচ্ছে শরীরে, সেটা যে শুধুমাত্র আঘাত পেলে বা রোগের কারণে হবে এরকমও না, নিয়ন্ত্রিত ভাবেও, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জিন দ্বারা নিয়ন্ত্রিত ভাবেও আমাদের দেহের কোষে মৃত্যু হয়। সেটা কিরকম চিন্তা করো, আনলিমিটেড যদি কোষ বিভাজন হইতে থাকতো তাহলে কি ওই 30 ট্রিলিয়নের বাইরেও কোষ বিভাজন হইতো না? হ্যাঁ, একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা দরকার আছে না? অথবা যেই কোষগুলো একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পরে দেহের চাহিদা অলরেডি পূরণ হয়ে গেছে, তারপরে কি আর বিভাজন করার প্রয়োজন আছে? নাই। তখন কিন্তু জেনেটিক্যালি ওই কোষের একটা নির্দিষ্ট চাহিদা বা একটা নির্দিষ্ট আয়ুষ্কাল পূরণ হয়ে যাওয়ার পরে তাদেরকে মারার প্রয়োজন পড়ে, দেহের প্রয়োজনেই। হ্যাঁ, তাহলে এরকম কোষের নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু কিন্তু ঘটে। সেই মৃত্যুর ফলে যে ক্ষয়টা হচ্ছে, সেই ক্ষয় পূরণ করার জন্য আমার কোথায় যেতে হবে? আলটিমেটলি মাইটোসিস, কোষ বিভাজনের দিকে যেতে হবে। ঠিক আছে? এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস এর কথা যেহেতু আসছে, তার মানে নিশ্চয়ই মাইটোসিসের কোনো না কোনো একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে। নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে বলেই তো আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতেছি। তাহলে মাইটোসিসের নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কি? এই যে একটু আগে বললাম, আনলিমিটেড ভাবে তো আমরা কোষ বিভাজন করা সম্ভব না, তাই না? হ্যাঁ, আনলিমিটেড ভাবে কোষ বিভাজন হলে তো আমরা একজন হাতির সাইজের বা তার চেয়ে বড় হয়ে যেতাম। ইভেন একটা হাতির দেহ যদি চিন্তা করো, তার যে এত বড় বিশাল আকার একটা বপু, এই বিশাল দেহটার মধ্যেও তো একটা নির্দিষ্ট লিমিট আছে, তারপরে তো আর কোষ বিভাজন হচ্ছে না, তাই না? তো চলতেই থাকবো 7 আসমান পর্যন্ত চলে যেত এক একটা জীব দেহ। বিষয়টা তো সেরকম না, নিয়ন্ত্রণ করা তো দরকার আছে, তাই না? তাহলে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? কিছু নিয়ন্ত্রণকারী প্রোটিন আছে, নিয়ন্ত্রণকারী প্রোটিন, কিছু নিয়ন্ত্রণকারী প্রোটিন আছে যেগুলো আমাদের এই কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করছে। কিছু নিয়ন্ত্রণকারী প্রোটিন, সেই নিয়ন্ত্রণকারী প্রোটিনের নাম দেখলাম তোমাদের বইয়ে দেওয়া নাই। হ্যাঁ, এই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং। ভবিষ্যতে যদি মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা থাকে তাহলে এই কোষ সংক্রান্ত পড়াশোনা, আর মেডিকেল পর্যন্ত যাওয়া লাগবে না, তোমাদের পরবর্তী ক্লাসে 11-12 এই কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিয়ে বেশ সুন্দর আলোচনা আছে। হ্যাঁ, এবং সেগুলা জেনে তোমার অনেক ভালো লাগবে আর কি, যে আমার নিজেদের দেহের প্রয়োজনেই, আমার নিজের প্রয়োজনেই আমার কোষ বিভাজনটাকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা সিস্টেম দিয়ে দিয়েছে, যেটা একটা নির্দিষ্ট লিমিট যাওয়ার পরে সেটা আর ক্রস করবে না। এবং নিয়ন্ত্রণ করার জন্য কত সুন্দর সুন্দর কিছু প্রোটিনের কাজ আছে, হ্যাঁ, এখানে কিছু জিনের কাজ আছে, এবং খুবই ইন্টারেস্টিং আলোচনা। তবে তোমাদের বইয়ে যেহেতু সেই আলোচনাগুলো নাই, আমি তোমাদেরকে অতিরিক্ত তথ্য দিয়ে মাথা নষ্ট করতে চাই না। আপাতত শুধু এতটুকু জেনে রাখো, মাইটোসিসের একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে, নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন। হ্যাঁ, সেই প্রোটিন গুলা আমাদের কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? একটা নির্দিষ্ট লিমিটে যাওয়ার পরে সে কোষকে আর বিভাজন হতে দিবে না, মাইটোসিস প্রক্রিয়া সে অংশই নিতে দিবে না। কাজ কি করবে একটু ধারণা দেই। নির্দিষ্ট পরিস্থিতিতে, মনে করো একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করছে, নির্দিষ্ট পরিস্থিতিতে এই নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলা কোষকে মাইটোসিসে ঢুকতেই দিবে না। মাইটোসিস হয়ে গেছে, মাইটোসিম হয়ে গেছে, মাইটোসিস বিভাজনে অংশ নিতে দিবে না, অংশ নিতে দিবে না নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে। ঠিক আছে? আর যদি অংশই না দিতে দেয় তাহলে কোষ কি বিভাজন হবে? হবে না। এছাড়া কিছু কিছু কোষ কিন্তু আছে, হ্যাঁ, যেগুলা বিভাজনই হয় না। যেমন ধরো স্নায়ু কোষ, প্রাণী দেহের স্নায়ু কোষ,
প্রাণী দেহের স্নায়ু কোষ বা উদ্ভিদ দেহের সিভ কোষ, যেটা হচ্ছে ফ্লোয়েম টিস্যুতে থাকে, আগের চ্যাপ্টারে তোমাদের পড়ে আসার কথা। এই ধরনের কিছু কোষ আছে যারা কি কখনোই বিভাজিত হয় না, তাদের বিভাজন নাই, বিভাজিত হয়ই না তারা। তাহলে এই কোষগুলাকেও তো মাইটোসিস বিভাজন যাতে তারা প্রবেশই না করে সেটার জন্য কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে না? এই নিয়ন্ত্রণের কাজটাই কিন্তু আমাদের এই নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলা করতেছে। ঠিক আছে, তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে কি হবে? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত যখন হবে তখন এই নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলা কাজ করবে না। এই নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলা কোনো না কোনো কারণে, কোনো না কোনো কন্ডিশনে, সেটা কোনো রোগের কারণে হইতে পারে বা শরীরের অভ্যন্তরীণ অবস্থার কারণে হইতে পারে, হ্যাঁ, ভাইরাস বা ব্যাকটেরিয়া এই ধরনের কোনো কিছু আক্রমণের কারণে হতে পারে, এই নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলা কাজ করবে না, যার কারণে অনিয়ন্ত্রিত ভাবে মাইটোসিস হবে। তাহলে এই অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, কোষ বিভাজনের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, তাই না? এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণেই আমাদের শরীরে এখন যে শব্দটা বলবো সেটা তোমরা জীবনে কোনো না কোনো সময় শুনেছ এবং শুনে জীবনে কোনো না কোনো সময় ভয়ও পাইছো। কোন জিনিসটা হবে? টিউমার। এটা এই টিউমার সংক্রান্ত, টিউমার বলতে আমরা কি বুঝি? মূলত ফুলে যাওয়া, শরীরের কোথাও না কোথাও ফুলে যাওয়া, বড় একটা টিউমার হয়েছে বা মাথা থেকে অপারেশন করে টিউমার বের করছে, হ্যাঁ, এরকম জিনিস তোমরা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখেছো। কারো কারো হয়তো হাসপাতালে গিয়ে সরাসরি দেখার দুর্ভাগ্য হয়ে থাকতে পারে, আল্লাহ না করুক যদি কোনো আত্মীয় স্বজনের কোনো টিউমার হয়ে থাকে, হ্যাঁ। বাট একদম সরাসরি না দেখলেও এই টিউমার জিনিসটা শরীরে কোথাও না কোথাও ফুলে গিয়েছে, এটা আমরা নেটে হোক বা নাটক সিনেমা বা যেখানেই হোক না কেন, পত্র পত্রিকায় কেউ না কেউ একবার, সবাই আমরা একবার না একবার দেখছি শরীরে ফুলে যাওয়া। তো টিউমার মানে যে শুধু ফুলে যাওয়া বিষয়টা এরকম না। এটা খুবই ইন্টারেস্টিং আর মজার জিনিস। আমি আজকে এই স্টুডিওতে আসতে আসতে ভাবতেছিলাম, আমাদের এখন টিউমার পড়ানো হচ্ছে মেডিকেল কলেজে 4th ইয়ারে, হ্যাঁ, আগেও ছিল, এখন আরো ডিটেলসে আসতেছে আর কি। সো এখন তোমাদেরকে পড়াইতে গিয়ে আমার মজাই লাগে যে বাচ্চাদেরকে পড়াচ্ছি শুধু টিউমার ফুলে যায়, তো আমরা দুনিয়ার কত কিছু দেখতেছি, তো তোমাদেরকে পড়াইতে এই জন্য ভালোই লাগে। আর যদি কোনো সময় মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা হয় তাহলে এই টিউমার সংক্রান্ত প্রচুর পড়াশোনা, অভাব নেই, হ্যাঁ। বিরক্ত হবা, যেমন আমিও বিরক্ত হই, কিন্তু মজাও আছে। যাই হোক, আপাতত টিউমারকে আমরা ফুলে যাওয়া জায়গা হিসেবেই জানলাম। এ ফুলে যাচ্ছে কেন? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে। ফুলে জায়গা লিখে ফেলছি, ফুলে যাওয়া হবে, ফুলে যাওয়া। তাহলে কোষ বিভাজনের এই নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলোর নিয়ন্ত্রণ যদি হারায় যায়, কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত ভাবে হয়, তাহলে সেখান থেকে টিউমার হবে। এই টিউমারটাই আস্তে আস্তে আরো পরিচিত একটা রোগ এবং আরো ভয়ঙ্কর, ক্যান্সার, যেটার কোনো প্রতিষেধক এখন আবিষ্কার হয় নাই। তোমাদের বইয়ে একটা শব্দ ইউজ করা আছে যে মারণঘাতী, আচ্ছা এটা লিখলাম না, মারণঘাতী টিউমারকে ক্যান্সার বলে, মারণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। এই শব্দটা আমি দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম জিনিসটা যদি এতই সহজ হইতো, টিউমার মারণঘাতী হইলে সাথে সাথে ক্যান্সার হয়ে গেল, বিষয়টা এরকম না। একটা টিউমার থেকে কখন ক্যান্সার হবে এবং ক্যান্সারের বৈশিষ্ট্যগুলা কি, এগুলা অনেক ডিটেলসে পড়াশোনা, এত ডিটেলসে গভীরে যাব না। বাট তারপরও সরাসরি বইয়ের কথাটা বলতে আমার আসলে ইচ্ছা করতেছে না, এই জন্য এখানে লেখলামও না যে মারণঘাতী টিউমারকে ক্যান্সার বলে, ব্যাপারটা এত সহজ না। বাট আপাতত তোমরা জাস্ট জেনে রাখো যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে ফার্স্টে টিউমার হবে, সেখান থেকে যদি রোগীর অবস্থা আরো খারাপ হয় টিউমার থেকে ক্যান্সার হবে। আর ক্যান্সার যে শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়, ক্যান্সারের কিন্তু একটা স্বভাব হচ্ছে এটার ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। যেই জায়গায় ক্যান্সার হয়েছে সেখান থেকে শরীরের আশেপাশে একটা পর্যায়ে পুরা দেহেই ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে ক্যান্সারের, এটা তো তোমরা জেনে থাকবে। এই জিনিসটা তোমরা জানো আশা করি যে ক্যান্সারের একটা ছড়িয়ে যাওয়ার প্রবণতা আছে, এক জায়গায় হয়েছে সেখান থেকে সারা দেহে ছড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। তো এই সবকিছুই কি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। এখন একটা ভাইরাস নিয়ে আলোচনা আছে তোমাদের বইয়ে, ইন্টারেস্টিং জিনিস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কি জিনিস? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
HPV শর্ট ফর্ম, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে বিশেষ দুইটা জিন থাকে। আমি একটু তোমাদের বইটাই নিয়ে আসি আলাপ আলোচনার সুবিধার্থে। আমরা একটু বইটাই নিয়ে আসি। এই দেখো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেখছো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর মধ্যে থাকা দুইটা জিন E6 এবং E7, E6 এবং E7 নামে দুইটা জিন, E6 এবং E7 নামে দুইটা জিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই দুইটা জিন হচ্ছে কিছু এদের নিজস্ব কিছু প্রোটিন সৃষ্টি করবে। এই প্রোটিনগুলো হলো ক্ষতিকর। কি কাজ করবে সেগুলা? আমাদের কোষ বিভাজনের নিয়ন্ত্রক, মাইটোসিসের যে নিয়ন্ত্রক প্রোটিন অণুগুলো আছে সেগুলোকে স্থানচ্যুত করবে, ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হবে নষ্ট। বুঝতে পারছো? আবার আমরা আমাদের স্লাইডে ব্যাক করি। তাহলে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে কোন কোন দুইটা জিন? E6 এবং E7, দুই কালপ্রিট, দুই অপরাধী। E6 এবং E7 এই দুইটা জিন, তারা হচ্ছে এই নিয়ন্ত্রণকারী প্রোটিনকে আবারও কি করতেছে? নিয়ন্ত্রণকারী প্রোটিনের নিয়ন্ত্রণকে নষ্ট করতেছে। এই E6 এবং E7 জিন থেকে তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনগুলা এই নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলার নিয়ন্ত্রণটাকে নষ্ট করে, তাদেরকে স্থানচ্যুত করে দেয়। যার কারণে কি হয়? মেয়েদের জরায়ু মুখে, জরায়ু ইংরেজি হচ্ছে ইউটেরাস, হ্যাঁ, মেয়েদের প্রজনন তন্ত্রের অংশ, জরায়ুর মুখে ক্যান্সার হয়, ইউটেরাইন ক্যান্সার ইংরেজিতে, ইউটেরাস থেকে ইউটেরাইন। তাহলে এই জরায়ুর মুখে ক্যান্সার হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিনের কারণে। তাহলে কত, এবং শুধু যে এই জরায়ুর ক্যান্সারের সাথে জড়িত এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন তা না, আমাদের ত্বকে বা শরীরের অন্য কোনো জায়গায়, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার প্রচুর হয়, তাদের স্তন গ্রন্থিতে ক্যান্সার প্রচুর হয়, ঠিক আছে? তাহলে এরকম ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থিতে হইতে পারে টিউমার, হ্যাঁ। তো এই জিনিসগুলা বিভিন্ন জায়গায় শরীরের ক্যান্সার বা টিউমার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে। এটা কিন্তু মাইটোসিসের একটা গুরুত্ব, হ্যাঁ, এটা আল্লাহর একটা সৃষ্টির জগতের মাহাত্ম্য, সুবহানাল্লাহ বলতেই হয়, যে এই ক্যান্সার এবং টিউমারের মতো মারাত্মক কন্ডিশন আমাদের শরীরে কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে না। কারণ কি? এই কিছু নিয়ন্ত্রণকারী প্রোটিন তাদের কাজগুলো সুন্দর করে করতেছে বলে। আচ্ছা, এতক্ষণ আমরা মাইটোসিস, কোষ বিভাজনের বৈশিষ্ট্য, গুরুত্ব এবং সেটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, তাহলে কি কি সমস্যা হয়, মাইটোসিস কোষ বিভাজন পুরো আমরা ভেজে পুরে শেষ করে ফেলছি। এখন হচ্ছে প্রকৃত কোষী জীবের বা প্রকৃত কোষের দ্বিতীয় প্রকার যে কোষ বিভাজন, মায়োসিস নিয়ে পড়াশোনা হবে। মায়োসিসকে আমরা ইংরেজি বানানটা হচ্ছে এরকম, MEIOSIS, মায়োসিস। হ্যাঁ, মায়োসিসকে আমরা হ্রাসমূলক কোষ বিভাজনও বলি। কি বলি? হ্রাসমূলক। হ্রাস মানে কি? কমে যাওয়া, তাই না? হ্রাসমূলক তার মানে যেই ধরনের কোষ বিভাজনে কিছু একটা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে কি সেই জিনিসটা যেটা হ্রাস পাচ্ছে এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে? হ্রাসমূলক কোষ বিভাজন আমরা এটাকে কেন বলতেছি? কারণ মাইটোসিসের কারণে, যেটা আমরা আগে পড়েছি, আগের ক্লাসে এবং এই ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে, যে মাইটোসিস কোষ বিভাজনের কারণে মাতৃকোষ থেকে যে দুইটা অপত্য কোষ তৈরি হয়, সেখানে ক্রোমোজোম সংখ্যা থাকে সমান, এবং ক্রোমোজোমের সংখ্যার এই সমতা রক্ষা করার কারণে কি কোষের সবগুলো পরবর্তী যে প্রজন্মের কোষগুলো, অপত্য কোষগুলো সমগুণ সম্পন্ন হয় মাতৃকোষের সাপেক্ষে। কিন্তু হ্রাসমূলক বিভাজনে আবার উল্টা ঘটনা, মানে একটা ডিফারেন্ট ঘটনা ঘটবে। কিরকম সেটা? এখানে অপত্য কোষে এই মায়োসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষ থেকে যে অপত্য কোষ আসবে, সে অপত্য কোষে ক্রোমোজোম
ক্রোমোজোম সংখ্যা হবে অর্ধেক। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা হবে অর্ধেক। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিয়ে এখানে আমরা কাজ করব। এই জন্য যেহেতু মাতৃকোষ থেকে অপত্য কোষে গিয়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা মায়োসিসকে বলবো হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। এর উল্টা দিকে মাইটোসিসকে আরেকটা নামে ডাকা যায়, সেটা আগের ক্লাসগুলোতে আমি বলি নাই, মাই ব্যাড, সাইডে একটু লিখে দিই। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনকে বলে হচ্ছে সমীকরণিক বিভাজন। কি বলে? সমীকরণিক বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা বলি হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসকে আমরা বলি হচ্ছে সমীকরণিক বিভাজন। কেন? উত্তর খুবই সোজা, আশা করি তুমি অলরেডি বুঝে ফেলছো আমি বলার আগেই, যে এখানে অপত্য কোষগুলাতে মাতৃকোষের সাপেক্ষে সমান ক্রোমোসোম থাকে, সমগুণ সম্পূর্ণ হয় অপত্য কোষগুলা, সেজন্য এটাকে আমরা বলি হচ্ছে সমীকরণিক বিভাজন। আর মায়োসিসের বেলা যেটা হচ্ছে, এখানে অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেজন্য আমরা এটাকে বলি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। তাহলে এই হ্রাসমূলক বিভাজনটা আমরা কোথায় দেখতে পাই? মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সকল দেহ কোষে, আমাদের সকল দেহের জন্য গুরুত্বপূর্ণ দৈহিক কাজগুলো যারা করে, সেই দেহ কোষগুলোর মধ্যে বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হয়। হ্যাঁ, তাহলে মায়োসিসের বেলায় কোন ধরনের কোষে কোথায় হয়? এই মায়োসিস গুলো কোন ধরনের কোষের ক্ষেত্রে হয়? এটা হবে আমাদের জনন কোষে। জনন কোষে, ঠিক আছে, জনন কোষে এই মাইটোসিস কোষ বিভাজন হয়। আরো ভালো করে বলতে গেলে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে যেই মাতৃকোষগুলো থেকে ভবিষ্যতে আমরা কি পাবো? গ্যামিট পাবো। গ্যামিট, গ্যামিট, এই গ্যামিট তৈরি করার ক্ষেত্রে, গ্যামিট, GAMETE, গ্যামিট কি জিনিস একটু পরেই বলতেছি। জনন মাতৃকোষ থেকে গ্যামিট আসবে, ঠিক আছে। এই গ্যামিটের মধ্যেই হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাগুলা অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, এটার গুরুত্ব তাৎপর্য কি একটু পরে আমরা বলতেছি, আপাতত মায়োসিসটা কোথায় হয় এটা একটু বোঝো। জনন কোষগুলো আমাদের কোথায় থাকে? পুরুষের ক্ষেত্রে পুরুষ জননাঙ্গে এবং স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গে, ঠিক আছে। এটা তো তোমরা বুঝতেই পারতেছো। তো সেই জননাঙ্গ মধ্যে যে জনন কোষগুলো আছে, সেই জনন কোষগুলা থেকে বা জনন মাতৃকোষ থেকে যখন গ্যামিট তৈরি করার প্রয়োজন হয়, গ্যামিট অবশ্যই দুই প্রকার, একটা হচ্ছে পুং গ্যামিট, যেটা হচ্ছে পুং জননাঙ্গে তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে স্ত্রী গ্যামিট, যেটা হচ্ছে স্ত্রী জননাঙ্গে তৈরি হচ্ছে। তাহলে এই হলো পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট। এই পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের সাপেক্ষে, অর্থাৎ মানুষের স্বাভাবিক একটা কোষে যেই পরিমাণ ক্রোমোজোম থাকে, ধরো 46টা মানুষের ক্ষেত্রে, তো এই গ্যামিটে গিয়ে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের ক্ষেত্রে 46টা থেকে হয়ে যাবে 23টা ক্রোমোজোম। 46টা থেকে হয়ে যাবে 23টা ক্রোমোজোম। সেটা কিভাবে হয়, কি অবস্থা হয়, সেগুলা আমরা সামনে আলোচনা করতেছি। আপাতত জাস্ট জেনে রাখো যে এই বিভাজনটা কোথায় হচ্ছে? জনন মাতৃকোষে হচ্ছে। জনন মাতৃকোষ থেকে আমরা কি পাচ্ছি এই বিভাজনের ফলে? গ্যামিট পাচ্ছি। গ্যামিটটা যদি পুরুষের জননাঙ্গে তৈরি হয় সেটা হচ্ছে পুং গ্যামিট, যদি স্ত্রীর জননাঙ্গে তৈরি হয় সেটা হচ্ছে স্ত্রী গ্যামিট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মায়োসিস কোষ বিভাজন, যেখানে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই জনন মাতৃকোষ থেকে আমরা একটা কোষ থেকে 4টা অপত্য কোষ পাই। 4টি অপত্য কোষ পাই, 4টি অপত্য কোষ। এটাও কিভাবে পাবো সামনে ব্যাখ্যা আসতেছে। নরমালি কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আগে ক্লাসে দেখেছিলাম একটা মাতৃকোষ থেকে 2টা করে অপত্য কোষ বা 2টা করে সন্তান কোষ আসতেছে, হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের। কিন্তু এখানে জনন মাতৃকোষ থেকে মায়োসিস, একবার মায়োসিস সম্পন্ন হলে, টোটাল একবার মায়োসিস সম্পন্ন হলে 4টা অপত্য কোষ পাবো। একটা থেকে 4টা, ওখানে ছিল একটা থেকে 2টা মাইটোসিসের বেলায়। মায়োসিসের বেলায় আমরা পাবো হচ্ছে একটা থেকে 4টা অপত্য কোষ, এবং প্রত্যেকটা অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হবে হচ্ছে অর্ধেক। ইন্টারেস্টিং জিনিস না? অবশ্যই ইন্টারেস্টিং জিনিস। কিভাবে হয় সেটা আমরা এখন সামনে একটু দেখি। এই যে এই স্লাইডের টাইটেলেই দেখতে পারতেছো মায়োসিস 1 এবং 2। মায়োসিস 1 এবং 2। মায়োসিসকে আসলে আমরা 2টা পর্যায়ে ভাগ করতে পারি। মায়োসিসকে 2টা পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায়টা মায়োসিস 1, দ্বিতীয়টা মায়োসিস 2।
মায়োসিস 1, মায়োসিস 2। এটা তোমার নাম দেখে বুঝতে পারতেছো যে দুইটা পর্যায় যদি থাকে মায়োসিসে, তাহলে দুইটা পর্যায়ের নাম কি হবে স্লাইডের যে শিরোনাম দেখেই বুঝতে পারতেছো। একটা নাম হবে মায়োসিস 1, একটা নাম হবে মায়োসিস 2। প্রথমটা আগে হবে, পরেরটা পরে হবে, এটাও বুঝতে পারতেছো ইনশাআল্লাহ। তো কিভাবে হয় জিনিসটা, মায়োসিস 1 এবং মায়োসিস 2 বলতে আমরা কি বুঝি? মনে করো একটা জননমাতৃক কোষ, মনে করো একটা জননমাতৃক কোষ, ইংরেজিতে এদেরকে বলা হচ্ছে প্রিমোরডিয়াল জার্ম সেল। এগুলো কেন বলতেছি ইংরেজি গুলা, যদি তোমাদের মনে প্রশ্ন এসে থাকে, যদি তোমরা বাংলা ভার্সনের স্টুডেন্ট থাকো, প্রিমোরডিয়াল জার্ম সেল এই কঠিন ইংরেজিটা কেন মেনশন করলাম? ভবিষ্যতে যখন তোমরা বিশ্ববিদ্যালয় জীবনে যাবে সবকিছুই কিন্তু ইংরেজিতে লেখা, বিদেশি লেখকদের বই পড়তে হবে, হ্যাঁ, এবং সেখানে ইংরেজি হচ্ছে তোমার শেখার মাধ্যম হবে। এখন থেকে যদি এই বেসিক সায়েন্সের কিছু বেসিক ইংরেজি শব্দকে তোমরা একটু দেখতে দেখতে যাও, এমন না যে তোমার প্রিমোরডিয়াল জার্ম সেল আমি তোমাকে মুখস্থ করতে বলতেছি, হ্যাঁ না, তোমাদেরকে শুধু একটু জানার জন্য লিখে দিলাম, এবং এগুলো জানলে ভবিষ্যতে গিয়ে এই টার্মিনোলজি গুলোর সাথে খাপ খাওয়াইতে ভবিষ্যৎ জীবনে অর্থাৎ ভার্সিটিতে গেলে সহজ হবে তোমাদের জন্য, এইটুকু, আর কিছু না। এটা তোমরা চাইলে ইগনোর করতে পারো। তাহলে একটা জননমাতৃক কোষের মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে সেটাকে আমরা ধরো 2n হিসেবে অভিহিত করলাম। 2n 2n মানে কি? 2n মানে n এর মান যেটাই হোক না কেন, n এর মান যেই পূর্ণ সংখ্যাই হোক না কেন, 2n মানে অবশ্যই জোড় সংখ্যা বোঝাচ্ছে। মানে এখানে একটা জোড়ায় জোড়ায় আছে, জিনিসটা হলো জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা বলতে আসলে এখানে ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। এই যে কোনো একটা কোষ, জননমাতৃক কোষ বলো বা আমাদের দেহের যে কোনো দেহ কোষই বলো না কেন, সকল কোষের ক্রোমোজোমকে আমরা এরকম জোড়ায় জোড়ায় পাই। এই n সংখ্যক ক্রোমোজোম, এই n সংখ্যক ক্রোমোজোম, দুইটা মিলে হচ্ছে 2n হিসেবে থাকে। এক সেট ক্রোমোজোম আসতেছে আমার বাবার কাছ থেকে, আরেক সেট ক্রোমোজোম কার কাছ থেকে আসবে আশা করি বলার প্রয়োজন নাই, বুঝে ফেলছো অলরেডি, মায়ের কাছ থেকে। ভবিষ্যৎ প্রজন্ম থেকে ওই সন্তান সন্ততি জন্মদানের ক্ষেত্রে বারবার প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাবা এবং মায়ের কাছ থেকে এভাবে এক সেট ক্রোমোজোম পেয়ে কিন্তু ছেলে সন্তান বা মেয়ে সন্তান পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। ঠিক আছে, তাহলে বাবা এবং মায়ের এক সেট ক্রোমোজোম মিলে সবসময় জোড়ায় জোড়ায় আমাদের ক্রোমোজোম গুলা থাকে, জোড়ায় জোড়ায় আমাদের ক্রোমোজোম গুলা থাকে। এই জন্য 2n সংখ্যক জননমাতৃক কোষে। তো জননমাতৃক কোষে যদি 2n সংখ্যক থেকে থাকে, 2n সংখ্যক ক্রোমোজোম থেকে থাকে, তো মায়োসিসের প্রথম বিভাজনের মধ্য দিয়ে, মায়োসিসের যে প্রথম বিভাজন হবে, সেখান থেকে আমি যেই দুইটা অপত্য কোষ পাবো, এখানে কিন্তু চারটা না, প্রথম পর্যায়ে দুইটা কোষই পাবো। এই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা কত হইতে পারে? হাফ হয়ে যাবে, n। দুই সেট ক্রোমোজোম ছিল, এক সেট চলে যাবে এই পাশে, আরেক সেট চলে যাবে ওই পাশে। হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু এমন না যে এইটা হচ্ছে বাবার সেট আর এটা হচ্ছে মায়ের সেট, এরকম না। এই ঘটনা কিন্তু কোনো একটা বাবা বা মার শরীরে দেহে, যে কোনো একজনের দেহেই ঘটনাটা ঘটতেছে। তার মানে বাবার একটা জননমাতৃক কোষ অথবা মায়ের একটা জননমাতৃক কোষ থেকেই এই দুইটা যে অপত্য কোষ পাচ্ছে, এই দুইটা কোষ কিন্তু বাবারই গ্যামিট অথবা মায়েরই গ্যামিট। যার শরীরের সাপেক্ষে কথা বলছি তার গ্যামিট হচ্ছে এই দুইটা। এরা কিন্তু অলরেডি গ্যামিট তৈরি করে ফেলছে, এদেরকে আমরা গ্যামিট বলতে পারি। ঠিক আছে, এদেরকে আমরা গ্যামিট বলতে পারি, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এই ধরনের কোষ, জননমাতৃক কোষ থেকে আমরা যে কোষগুলো পাই যেটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাদেরকে আমরা গ্যামিট বলি। আর গ্যামিটটা যদি বাবার শরীরে তৈরি হয় সেটা পুং গ্যামিট, মায়ের শরীরে তৈরি হলে সেটা স্ত্রী গ্যামিট। আর এই যে প্রক্রিয়াটা, যেখানে প্রথম একটা জননমাতৃক কোষ থেকে দুইটা গ্যামিট আমি পাইলাম এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে মায়োসিস 1। মায়োসিস 1 আমি যদি রোমান সংখ্যায় লিখি তাহলে এরকম একটা দাগ হবে, মায়োসিস 1 বা মায়োসিস 1। ঠিক আছে, তাহলে এই মায়োসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়টা হচ্ছে হ্রাসমূলক, অর্থাৎ এখানে দুইটা সেট ক্রোমোজোম ছিল, দুইটা সেট ক্রোমোজোম থেকে যেমন দুইটা কোষ পাচ্ছে অপত্য কোষ, সেখানে ক্রোমোজোম সেটগুলো আলাদা হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। 2n থেকে n হয়ে গেল, এখানেও 2n থেকে n হয়ে গেল, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এই হ্রাসমূলক বিভাজনটাই হচ্ছে আমার মায়োসিস 1।
মায়োসিস 2 তে কি হবে? মায়োসিস 2 টা আবার মাইটোসিসের মতোই। এই গ্যামিটটা থেকে আমি আরো দুইটা গ্যামিট পাবো, এবং এই গ্যামিটটা থেকে আমি আরো দুইটা গ্যামিট পাবো। এই যে দেখছো, এখন কিন্তু আমার আগে বলা যে এক কোষ থেকে আমি 4টা কোষ পাবো, সেটা কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি 4টা কোষ কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। এবং এদের সবার ক্রোমোজোমের সংখ্যা কত হবে? এরও থাকবে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম, এরও থাকবে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম, এরও থাকবে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম, এরও থাকবে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম। ঠিক আছে? এবং এই বিভাজনটা মাইটোসিসের মতোই হলো না, যে কোষ থেকে সৃষ্টি হচ্ছে সেই কোষের মধ্যে যতগুলো ক্রোমোজোম ছিল অপত্য কোষগুলোর মধ্যে একই সমান সংখ্যক ক্রোমোজোম। এই মায়োসিসের দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মাইটোসিসের মতো, এটা হ্রাসমূলক না, এটা সমীকরণিক। যা ক্রোমোজোম ছিল হাফ হচ্ছিল, এখানে আবার n/2 হয়ে যায়নি। হ্যাঁ, 2n থেকে n হয়ে আবার n/2 হয়ে যাচ্ছে, এরকম না, সমানে হ্রাস হচ্ছে তা না, একবার হ্রাস হয়েছে। মায়োসিসের দ্বিতীয় পর্যায়টা, মায়োসিসের দ্বিতীয় পর্যায় যেটা হচ্ছে মায়োসিস 2, এটা এই ঘটনাটা হচ্ছে আমার মায়োসিস 2, এই ঘটনাটা হচ্ছে আমার মায়োসিস 2। মায়োসিস 2 আবার হ্রাসমূলক না, একটা সমীকরণিক। ক্রোমোজোম সংখ্যাটা n ছিল, এখানেও n আছে। তারপরে দেখো আলটিমেটলি একটা জননমাতৃ কোষ থেকে আমি 4টা গ্যামিট পাইলাম। সেটা পুং গ্যামিট নাকি স্ত্রী গ্যামিট নির্ভর করতেছে পুরুষের শরীরে নাকি মায়ের শরীরে বা স্ত্রীর শরীরে ঘটনাটা ঘটতেছে। ঠিক আছে? এই হচ্ছে আমার মায়োসিস কোষ বিভাজনের দুইটা পর্যায়। মায়োসিস 1 এ 2n থেকে n সংখ্যক দুইটা গ্যামিট তৈরি হচ্ছে, সেই গ্যামিটগুলো থেকে আবার মায়োসিস 2 তে n থেকে আরো দুইটা, n থেকে আরো দুইটা, টোটাল সর্বশেষে 4টা, এক কোষ থেকে 4টা করে আমার গ্যামিট তৈরি হচ্ছে। এগুলাও কিন্তু গ্যামিট, বাই দ্য ওয়ে, এগুলাও কিন্তু গ্যামিট। এমন না যে শুধু এই সেটটাই গ্যামিট, নিচের 4টাও গ্যামিট। কারণ কি? ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে গেছে। আরেকটা জিনিস জানা জরুরি, যে সমস্ত কোষের মধ্যে ক্রোমোজোম 2 সেটে আছে, বাবা এবং মা থেকে আসা জোর করে জোড়ায় ক্রোমোজোম যেই কোষের মধ্যে আছে, সেই সমস্ত কোষকে আমরা বলি হচ্ছে ডিপ্লয়েড কোষ। কি বলি? ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড নামের মধ্যে ডি আছে না, ডি ডাই, এটা মানে কিন্তু 2, তাই না? ডি ডাই এই শব্দগুলো অর্থ ইংরেজিতে DI, হ্যাঁ, DI ডাই, এই শব্দগুলো অর্থ কি? 2 না? তো ডিপ্লয়েড মানে হচ্ছে 2n বা 2 এর গুণিতক, মাল্টিপল, কিংবা জোড়ায় আছে ক্রোমোজোম, এই ধরনের কোষকে আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড। আর এই যে এরকম কোষ যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, এই ধরনের কোষকে অর্ধেক বলতে 2 সেট ক্রোমোজোম ছিল, এক সেট আলাদা হয়ে গেছে, এই ধরনের কোষকে আমরা বলবো হচ্ছে হ্যাপ্লয়েড। এই ধরনের কোষকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কেন? হ্যাপ্লয়েড আসছে হচ্ছে হাফ থেকে, হাফ মানে কি? অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে 2 সেট ক্রোমোজোম ছিল, অর্ধেক হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমরা এটাকে হ্যাপ্লয়েড কোষ বলতেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি তোমাদেরকে, এই স্লাইডের নাম মায়োসিসের গুরুত্ব, তবে মায়োসিসের গুরুত্বতে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বই যেটা নাই, আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য দেখাইতে চাই। বুঝছো? তোমাদেরকে এটা একটু বোঝানোর জন্য একটু দেখাইতে চাই আমি। মাইটোসিসের বেলায় কিন্তু আমরা এটার যে 5টা পর্যায়, ঠিক আছে, এই তোমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সবগুলো পর্যায়ে কোন কোন ঘটনা ঘটতেছে একদম বিস্তারিত ভাবে, কিভাবে স্পিন্ডতন্তু তৈরি হচ্ছে, কিভাবে মেটাফেজে গিয়ে সবগুলো ক্রোমোজোম মাঝখানে জমা হচ্ছে, তারপরে সেন্ট্রোমিয়ারে বিভক্তির কারণে পরবর্তী পর্যায়ে সেটা 2 ভাগে, 2 পাশে 2 মেরুতে চলে যাচ্ছে, আলটিমেটলি আমরা 2টা অপত্য কোষ পাইলাম। এটা প্রপারলি সুন্দর ডেসক্রিপশন আমরা মাইটোসিসের কোষ বিভাজনের বেলায় দেখছি, কিন্তু মায়োসিসের বেলায় কিন্তু সেরকম ভাবে ডেসক্রিপশন তোমাদের বইয়ে দেওয়া নাই। মায়োসিস 1, মায়োসিস 2টা না হয় বুঝলাম, মায়োসিস 2 যেখানে হচ্ছে ওই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে আবারও 2টা থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো, এখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সমান। সো এটা যে মাইটোসিসের মতোই হবে, মাইটোসিসের পর্যায়গুলোর মতোই হবে, এটা তোমরা বুঝতেই পারতেছো। কিন্তু মায়োসিস 1 এর মধ্যে যখন ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে ওই সময় আসলে কি ঘটনা করতেছে? একটু এটাও বড় ক্লাসের জিনিস, আমি তোমাদের জাস্ট একটু আগ্রহ তৈরি করার জন্য, মানে কিভাবে আসলে, যেমন মাইটোসিস কোষ বিভাজনের ফলে 4টা কোষ থাকলে মাতৃকোষে অপত্য কোষে 4টাই থাকে, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে তো 4টা ক্রোমোজোম থাকলে 2টা ক্রোমোজোম হয়ে যাবে অপত্য কোষে বা গ্যামিট গুলোতে, তাই না? 4টা থেকে 2টা কিভাবে হয়? ক্রোমোজোম গুলো এখানে আলাদা কিভাবে হচ্ছে, এটা একটু বুঝাই। ফার্স্ট অফ অল, আমি যদি এখানে তোমাদের ক্রোমোজোমের স্ট্রাকচার তোমাদেরকে অবশ্যই আমি দেখাইছি। হ্যাঁ, এটা যদি একটা ক্রোমোজোম হয়, আর ধরো এটা যদি আরেকটা ক্রোমোজোম হয়,
ইচ্ছা করে আমি জাতীয় উদ্দীপক একদম লাগায় লাগায় আঁকতেছি। যেটা হয় কিছু কিছু ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকা ক্রোমোজোম, এক জোড়া ক্রোমোজোম আকারে আকৃতিতে বৈশিষ্ট্যতে একই রকম হয়, সেই ধরনের ক্রোমোজোমকে আমরা বলি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। কি বলি? হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের জোড়ার একটা আসছে বাবার কাছ থেকে, একটা আসছে মায়ের কাছ থেকে। এদের আকার, আকৃতি, দৈর্ঘ্য, ঠিক আছে, এবং তাদের মধ্যে জিন জিন আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে জিন থাকে। জিনের মধ্যে দিয়ে আমাদের সকল কি অভ্যন্তরীণ এবং বাহ্যিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়, এটা তো আমরা অবশ্যই জানি। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যে কোথায় কোথায় জিন থাকবে সেটাও সেম থাকে দুইটা ক্রোমোজোমের বেলায়, এইরকম একটা জোড়া। তো যেটা হয় এই মায়োসিস 1 এর ক্ষেত্রে এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো না একটার সাথে এরকম জোড়া বাঁধে, একটার সাথে এরকম জোড়া বাঁধে। এই মনে করো এই একটার সাথে এরকম দেখছো একটা জোড়া তৈরি করছে। এই হোমোলোগাস ক্রোমোজোমটা একটা জোড়া তৈরি করে, ঠিক আছে, ইনিশিয়াল একটা জোড়া তৈরি করলো। এরপরে যেটা হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তৈরি করার পরে যেটা হয়, এটাও কিন্তু তোমাদের জানা জরুরি না, জাস্ট আমি তোমাদের একটা আগ্রহ তৈরি করার জন্য বলতেছি। হ্যাঁ, তো আমরা মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজের সময় কি দেখছিলাম? এই যদি হয় স্পিন্ডল তন্তুগুলা, এই যদি হয় স্পিন্ডল তন্তুগুলা, তাহলে মেটাফেজের সময় আমরা যেটা দেখছিলাম সবগুলো ক্রোমোজোম এসে মাঝখানে যে অবস্থান নিছে, তাই না? এভাবে মাঝখানে অবস্থান নিছে, মাঝখানে অবস্থান নিছে, মাঝখানে অবস্থান নিছে। হ্যাঁ, এরপরে মেটাফেজের পরের স্টেজে এক সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়, এক ক্রোমাটিড গুলা একটা ক্রোমাটিডের সেট উপরের দিকে চলে যাচ্ছে, একটা ক্রোমাটিডের সেট নিচের দিকে চলে আসছে, যার কারণে আলটিমেটলি আমরা সমান সংখ্যক, এখানে 4টা ছিল, উপরেও 4টা যাবে, নিচেও 4টা যাবে, সমান সংখ্যক ক্রোমোজোম পাচ্ছি। খেয়াল করে দেখো এখানে কিন্তু ঠিকই যেহেতু জোড়া তৈরি হয়েছে, দুইটা ডিফারেন্ট ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম একটা একটার সাথে মিলে এরকম জোড়া তৈরি করছে, যেহেতু এরকম জোড়া তৈরি করছে, যেহেতু একটার সাথে মিলে এরকম জোড়া যেহেতু তৈরি করছে, হ্যাঁ, যখন ওই মায়োসিসের মাঝখানে এই ক্রোমোজোম গুলো যেখানে যখন মাঝখানে চলে আসছে, ও যদি এরকম মাঝখানে চলে আসে তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো, দেখাই। এই ধরো একটা ক্রোমোজোম, এই ধরো একটা ক্রোমোজোম, আর এই ধরো আরেকটা ক্রোমোজোম। দেখো এখানে কিন্তু দুইটা সেন্ট্রোমিয়ারের ঘটনা হচ্ছে। এখানে যখন ক্রোমোজোম গুলা মাঝখানে চলে আসছে, সেখানে ক্রোমোজোম গুলা কোনো জোড়া তৈরি করে নাই, কিন্তু এই যে ক্রোমোজোম 1, ক্রোমোজোম 2, ক্রোমোজোম 3, ক্রোমোজোম 4, পরবর্তী পর্যায়ে কি হবে, এই মাঝখানে সেন্ট্রোমিয়ারটা যাবে ভেঙে, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে এক পাশ চলে যাবে উপরে, এক পাশ চলে যাবে নিচে। এখানে কিন্তু আমার ইয়াগুলা একটা পেয়ারই তৈরি করছে, একটা জোড়া তৈরি করছে, আমার ক্রোমোজোম দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম এইভাবে মিলে একটার সাথে এরকম একটা জোড়া তৈরি করছে, বুঝছো? জোড়া তৈরি করছে না? তো এখানে যখন ক্রোমোজোমটা বিভক্ত হয়ে যাবে, এই ক্রোমোজোম যাবে উপরে আরেকটা সেল তৈরি করার ক্ষেত্রে, এই ক্রোমোজোম যাবে আরেকটা সেল তৈরি করার ক্ষেত্রে। তাহলে দেখো দুইটা থেকে এখানে ক্রোমোজোম 1 ধর ক্রোমোজোম 2 ছিল, ধরো ক্রোমোজোম 1 চলে যাচ্ছে একটা গ্যামিটের মধ্যে, ক্রোমোজোম 2 চলে যাচ্ছে আরেকটা গ্যামিটের মধ্যে। এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কিছু নাই, জাস্ট ক্রোমোজোম সংখ্যাটা বিভক্ত হয়ে গেল, একটা ক্রোমোজোম উপরে গেল, একটা ক্রোমোজোম নিচে আসলো। এইভাবেই হচ্ছে মায়োসিস 1, যেটা মায়োসিস 1 এর মধ্যে কোষের ক্রোমোজোম সংখ্যাটা আলাদা হয়ে যায়। এখানে যেরকম সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এখানে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, ঠিক আছে। মাইটোসিসের ক্ষেত্রে এটা হচ্ছে মাইটোসিসের ছবি, মাইটোসিসের ব্যাখ্যা দিচ্ছি। মাইটোসিসের কোন স্টেজ এটা? এটা আমাদের মেটাফেজ স্টেজের ঘটনা। কিন্তু মায়োসিসের বলে আমার কি হয়, এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, সেন্ট্রোমিয়ার না, বরং ক্রোমোজোমের জোড়া বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ারের বদলে এখানে আমার যে ক্রোমোজোমের জোড়া তৈরি করছিল, সেই জোড়াটা বিভক্ত হবে, ক্রোমোজোমের জোড়া বিভক্ত হয়, ক্রোমোজোমের জোড়া বিভক্ত হয়।
তাহলে দেখো এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছে না, এখানে এখানে প্রত্যেকটা এক একটা ক্রোমোজোমে থাকা সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে এক সেট ক্রোমাটিড চলে যাচ্ছিল উপরে, আরেক সেট ক্রোমাটিড চলে যাচ্ছিল নিচে। হ্যাঁ, ক্রোমাটিড যাচ্ছিল, ক্রোমোজোমের মধ্যে থাকা ক্রোমাটিড যাচ্ছিল। আর এখানে কিন্তু ক্রোমাটিড যাবে না, এখানে কি পুরো একটা ক্রোমোজোমে চলে যাচ্ছে উপরে, আরেকটা ক্রোমোজোম চলে যাচ্ছে নিচে। প্রথমে তারা এরকম জোড়ায় জোড়ায় হোমোলোগাস ক্রোমোজোম তৈরি করবে, হ্যাঁ, আর পরবর্তীতে এই জোড়ার মধ্যে একটা ক্রোমোজোম উপরে যাবে, আরেকটা ক্রোমোজোম নিচে আসবে, তাহলে ক্রোমোজোমের জোড়াটা বিভক্ত হয়ে যাচ্ছে, যার কারণে কি অবশ্যই ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষ বা গেমিট গুলোতে হাফ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার মায়োসিস 1 এর মধ্যে এই 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম হয়ে যাওয়ার পেছনের রহস্য। হ্যাঁ, এই যে ঘটনাগুলো এক প্রথমে তারা জোড়া তৈরি করে এবং জোড়া তৈরি করে এক সেট উপরে চলে যায়, আরেক সেট নিচে চলে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে মায়োসিসের মধ্যে কেন মায়োসিস 1 এর মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয় সেটা আমরা একটু ছবি দিয়ে বুঝাইলাম। এখন মায়োসিসের গুরুত্ব কি কি থাকতে পারে? মায়োসিসের গুরুত্ব, এক নাম্বার গুরুত্ব অবশ্যই যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, এই কথার অর্থ কি? ধ্রুব মানে কি? কনস্ট্যান্ট, তাই না? চিন্তা করো, আমাদের জননমাতৃ কোষ গুলাতে যদি মায়োসিস না হইতো তাহলে 2n সংখ্যক যে জনন কোষ, সেখান থেকে আমরা গ্যামিট পাইতাম, গ্যামিট গুলো 2n হইতো। চিন্তা করো, 2n হইতো। এটা মনে করো বাবার ক্ষেত্রে যদি মায়োসিস ঠিকঠাক না হতো, আর মায়ের ক্ষেত্রে আবার ওই জননমাতৃ কোষ থেকে 2n সংখ্যক মাতৃকোষ থেকে যদি সেটা হ্রাসমূলক বিভাজন না হইতো, মায়োসিস যদি না হইতো, মাইটোসিস যদি হইতো, তাহলে গ্যামিট গুলোর মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকতো। এই দুইটা মিলে এটা একটা মনে রাখার মতো জিনিস, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, এটা বাবার কাছ থেকে আসা গ্যামিট এবং মায়ের কাছ থেকে আসা গ্যামিট, এই দুই গ্যামিটের মিলনের ফলে আমাদের প্রথম যে কোষটা তৈরি হয়, এখানে 2n মিলে অবশ্যই 4n হইতো। এই প্রথম কোষটাকে বলা হচ্ছে জাইগোট। প্রথম কোষটাকে বলা হচ্ছে এই জাইগোট। হ্যাঁ, জাইগোট। আরে কিভাবে লিখলাম, ঠিক করে লিখি একটু। জাইগোট মায়ের কাছ থেকে আসা গ্যামিট এবং বাবার কাছ থেকে আসা গ্যামিট, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনের ফলে প্রথম যেই কোষ থেকে কন্টিনিউয়াস কোষ বিভাজনের মধ্য দিয়ে আমার আর তোমার এই শরীরের জন্ম, ঠিক আছে, সেই প্রথম কোষটা হচ্ছে জাইগোট। চিন্তা করো, যদি মায়োসিস না হইতো, 2n থেকে যদি 2n সংখ্যক ক্রোমোজোমই থাকতো, হাফ যদি না হইতো, তাহলে সন্তান এর ক্রোমোজোম সংখ্যা হতো 4n, এবং পরবর্তী প্রজন্মে এই 4n প্লাস 4n মিলে 8n সংখ্যক ক্রোমোজোম ওয়ালা প্রজাতি তৈরি হইতো। এরপরে হইতো 16n, এরপরে থাকতো হচ্ছে 32n। এইভাবে 2n হারে, জ্যামিতিক হারে প্রজাতির সকল সদস্যের ক্রোমোজোম সংখ্যা খালি বাড়তেই থাকতো আর বাড়তেই থাকতো। আমাদের যে সকল কোষের মধ্যে 46টা ক্রোমোজোম আছে বা 23 জোড়া ক্রোমোজোম আছে, এটাকে মেইনটেইন করা যেত যদি মাঝখানে মায়োসিসটা না হইতো। মায়োসিসটা না হলে কি এটা মেইনটেইন করা যাইতো? এখানে 2n থেকে 2n মিলে 4n থেকে আরো 4n প্লাস 4 মিলে 8n থেকে আরো 8n প্লাস 8n মিলে 16n, এভাবে 32n, এভাবে 64n বাড়তেই থাকতো। ঠিক আছে, আমরা একটু মানুষের বিপরীতে একজন হাতি বা আরো এরকম কোনো কিছু প্রতি হয়ে যেতাম। ঠিক আছে, কারণ আমরা যে মানুষ, আমাদের একটা নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত। এটা কিসের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে? আমাদের ক্রোমোজোম সংখ্যা। কারণ ক্রোমোজোম নির্ধারণ করে যে একটা প্রজাতির সদস্যদের কিরকম বৈশিষ্ট্য থাকবে অভ্যন্তরীণ ভাবে অথবা বাহ্যিক ভাবে, তাই না? ক্রোমোজোমের সংখ্যা ফিক্সড আছে বলেই আমি মানুষ এবং তুমিও মানুষ এবং আমরা সবাই মানুষ। আমাদের 46টা ক্রোমোজোম আছে বলেই আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছে বলেই আমরা মানুষ। ঠিক আছে, কিন্তু সেটা মেইনটেইন হইতো না যদি এরকম হ্রাসমূলক বিভাজন না হইতো। এই কারণেই আসলে এই জিনিসগুলো দেখলে, সায়েন্স ভালো করে পড়লে ভাই সায়েন্স ভালো করে পড়লে আসলে এই কারণ নাস্তিক হওয়ার সুযোগ নেই, বুঝছো? কারণ এই যে এত সুন্দর সিস্টেম, যেখানে তোমার জনন কোষগুলোর মধ্যে সুন্দর করে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে?
হাফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মেইনটেইন হচ্ছে আল্লাহ তাআলা একজন স্রষ্টা আছেন বলেই। ঠিক আছে, দেখো এই যে 2n থেকে হাফ হয়ে গেল, 2n থেকে এখানে হাফ হয়ে গেল, আলটিমেটলি প্রথম কোষ জাইগোটের মধ্যেও 2n সংখ্যক, আবার 2n সংখ্যক ক্রোমোজোম পুনরায় স্থাপিত হয়ে গেল। এই যে মাঝখানে অর্ধেকটা যদি না হইতো, মাঝখানে যদি আমার রাসমূলক বিভাজন না হইতো, তাহলে কিন্তু এই ঘটনাটা হইতো না। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের শরীরে যেমনিতেই খারে পরবর্তী প্রজন্মে আমার বাচ্চার আরো দ্বিগুণ কোষ, তার বাচ্চার আরো দ্বিগুণ কোষ, তার বাচ্চা আরো দ্বিগুণ কোষ, না তো আরো দ্বিগুণ ক্রোমোজোম সংখ্যা এরকম যেমনিতেই হারে বাড়তেই থাকতো। এটা বাড়ছে না, বরং এক একটা প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতেছে কে? আমার এই মায়োসিস কোষ বিভাজন। আর একটা জিনিস কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে প্রজাতির মধ্যে কি আনবে? বৈশিষ্ট্যে বৈচিত্র্য আনবে, বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য আসবে অপত্য কোষের মধ্যে। কারণ কি? আশা করি তোমরা কিন্তু এটা কিছুটা গেসও করতে পারবা। বৈশিষ্ট্যপূর্ণ লিখে ফেলছি, বৈশিষ্ট্যে বৈচিত্র্য আসবে, বৈশিষ্ট্যে বৈচিত্র্য আসে মায়োসিস কোষ বিভাজনের কারণে। দেখো আগের মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমরা দেখছিলাম অপত্য কোষগুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই কারণে হচ্ছে অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। মায়োসিসের ক্ষেত্রে আমার ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা কিন্তু আর সমান নাই। তাহলে এই যে একটা ডিফারেন্স হবে না বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণকারী যেই কোষটা আমি পাচ্ছি সেই কোষটাকে অবশ্যই মানে মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে, সমগুণ সম্পন্ন হবে না। এইটা একটা ব্যাখ্যা। আরেকটা জিনিস যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা একটু আমি ব্যাখ্যা করি। অ্যাকচুয়ালি আসলে মায়োসিস কোষ বিভাজনের মধ্যে কি ঘটনাটা হয়, যার কারণে হচ্ছে একটা ব্যাখ্যা তো এটা যে ক্রোমোজোম সংখ্যাটার সমান নাই। ছিল 2n সংখ্যক ছিল 2n সংখ্যক হয়ে গেছে হচ্ছে n সংখ্যক, ক্রোমোজোম সংখ্যা সমান নাই, কাজেই বৈশিষ্ট্য সমান থাকবে, নতুন বৈশিষ্ট্য আসবে। আরেকটা খুবই ইন্টারেস্টিং ঘটনা হয়, এটাও তোমরা বড় ক্লাসে আরো ডিটেইলস পড়বা, আমি জাস্ট তোমাদেরকে একটু হিন্ট দিচ্ছি। মনে করো এই হচ্ছে আমার ক্রোমোজোম, এই হচ্ছে আমার একটা ক্রোমোজোম, আরেকটা ক্রোমোজোম একটা ডিফারেন্ট কালার রাখলাম, এই ধরো আরেকটা ক্রোমোজোম। মনে করো এই ধরো আমার হোমোলোগাস ক্রোমোজোম, যারা একটা একটার সাথে এরকম জোড়া লেগে কি তৈরি করছে? একটা জোড়া তৈরি করছে। এখানে যেটা হয়, এখানে ক্রোমোজোমের স্থান বিনিময় হয়। খুবই ইন্টারেস্টিং ঘটনা না? স্থান বিনিময় কি? এই ক্রোমোজোমের একটা অংশ মনে করো এখানে লেগে গেছে, এটা মনে করো সবুজ হয়ে গেছে, আর এই হলুদ ক্রোমোজোমের একটা অংশ, এটা আমি রং দিয়ে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আর এই ক্রোমোজোমের আরেকটা অংশ মনে করো এখানে লেগে গেছে। এই যে স্থান বিনিময় হলো না? একইভাবে এই যে এই জায়গাটার মধ্যে যেখানে সে জোড়াটা তৈরি করছে অ্যাটাচড হয়ে, সেখানেও আবার একই কাহিনী হবে। এই সবুজ অংশটা মনে করো হলুদ হয়ে গেছে, আর এই হলুদ অংশটা সবুজ হয়ে গেছে। কালার চেঞ্জ আমি বোঝাচ্ছি যে এখানে স্থান বিনিময় হয়েছে, একটা জায়গায় আরেকটা আসছে, ক্রোমোজোমের একটা অংশ এবং আরেকটা অংশে দুই হোমোলোগাস ক্রোমোজোমের জোড়ার মধ্যে স্থান বিনিময় হয়েছে। তাই যদি হয়, এই দেখছো এখানে ডিফারেন্ট একটা কনফিগারেশন তৈরি হইলো, তাই যদি হয় আমার এই ক্রোমোজোমটা যখন বাইরে বের হয়ে আসবে তখন সে দেখতে কিরকম লাগবে? নর্মালি সে কিন্তু এরকম দেখতে হইতো, পুরোটাই সবুজ। এখন সে আসলে কিরকম দেখতে হবে? এই সামনের একটা অংশ একটু হলুদ, আবার নিচের একটা অংশ একটু হলুদ। তাহলে এই ক্রোমোজোমের মাঝখানে একটু কি হয়েছে? স্থানের পরিবর্তন হয়েছে না? এই যে স্থানের পরিবর্তন হইলো, এই যে তার গঠনের কিছুটা পরিবর্তন হইলো, এইটাই ভবিষ্যতে বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, নতুন নতুন বৈশিষ্ট্য আনবে। কেন? এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে স্থানের বিনিময় হয়েছে, ক্রোমোজোমের অংশের বিনিময় হয়েছে। মায়োসিস কোষ বিভাজন মানেই এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে স্থানের বিনিময়। এগুলা তোমাদের জানার একদমই জরুরি না, কিন্তু আমি তোমাদের জাস্ট আগ্রহ তৈরি করার জন্য। বায়োলজি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, বায়োলজির সাথে আমরা অবশ্যই মুখস্থের সম্পর্ক করি, তো এই জন্য বুঝতে মজা লাগে না। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। চিন্তা করো, স্থানের বিনিময় হচ্ছে, দুই ক্রোমোজোম একটা আলাদা আলাদা জিনিস ছিল, এখন সেই স্থানের বিনিময় করার কারণে কি হইলো? নতুন নতুন বৈশিষ্ট্য, বৈচিত্র্য আসবে। আর এটা একটা বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি, যে প্রজাতির মধ্যে যত বেশি বৈচিত্র্য, সে তত বেশি অ্যাডাপ্ট করতে পারবে, বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে।
অ্যাডাপ্ট করতে পারবে বা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার নতুন নতুন বৈশিষ্ট্য আসলে সে পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারবে, তাই না? এটা লজিক্যাল জিনিস না? তাহলে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে। তো এটাও আল্লাহ তাআলার অনেক বড় রহমত যে আমাদের মায়োসিস কোষ বিভাজনের কারণে মাতৃকোষের সাপেক্ষে অপত্যকোষের নতুন নতুন বৈশিষ্ট্য আসছে এবং সেটা আবার পরবর্তী প্রজন্মে চলে যাচ্ছে। এটা কিন্তু মানে আমরা সবাই কিন্তু একেবারে বাবা বাবা এবং মায়ের সেম না, একদম ক্লোন না। হ্যাঁ, অনেক সিমিলারিটি থাকে, কিন্তু এই যে কিছু ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন হয়েছে, এই জন্য কিন্তু বাবা মার একেবারে ক্লোন না আমরা। হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন থাকে। এই যে নতুন নতুন বৈচিত্র্য আসতেছে, এটাই পরবর্তী প্রজন্মগুলোকে পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। ঠিক আছে, খাপ খাইয়ে নিতে সাহায্য করে। তাহলে আমরা মায়োসিসের গুরুত্ব বুঝলাম, মায়োসিস 1 এবং মায়োসিস 2 নিয়েও কথাবার্তা বললাম, এবং মাইটোসিস নিয়ে আমি আগের ক্লাসে কথা বলেছি। এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আরো নতুন কোনো বায়োলজি চ্যাপ্টার নিয়ে আসবো। আশা করি আমি তোমাদের সকল ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তোমরা সাথেই থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।